শুভেন্দু অধিকারী সুধীর বাবু জেলের চোর, সুধীর বাবু জেলের চোর। উনি আমাদের 100 দিনের টাকা আটকেছে, আমাদের আবাস যোজনার টাকা দেবে, মিথ্যাবাদী চোর। হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটছে যেগুলোকে আর কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একদিকে রাজ্যের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাকে খোদ হিন্দু মহিলারা মন্দির থেকে তাড়িয়ে দিচ্ছেন। মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় যা ঘটেছে সেটাকে শুধুমাত্র একটি বিক্ষোভ বলে চালিয়ে দেওয়া যাবে না, এটা একটা রাজনৈতিক সংকেত। বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিটের সবচেয়ে শক্তিশালী মুখ শুভেন্দু অধিকারী যখন একটি স্থানীয় মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন এলাকার হিন্দু মহিলারা একজোট হয়ে তাকে আটকে দেন। শুধু আটকে দেওয়া নয়, তাকে সরাসরি চোর বলে সম্বোধন করা হয়েছে। তার বাবার নাম ধরে স্লোগান দেওয়া হয়েছে। একজন মহিলা স্পষ্ট বলেছেন, আমাদের 100 দিনের কাজের টাকা কোথায়, মিথ্যাবাদী চোর। আরেকজন বলেছেন, গোরক্ষার নামে শুধু মুসলিম, দলিত, আদিবাসীদের বেছে বেছে খুন করা হবে, এই অধিকার কে দিয়েছে? এখানে একটু থামুন এবং ভাবুন। এই কথাগুলো কোনো তৃণমূলের কর্মী বলছেন না, কোনো বিরোধী দলের নেতা বলছেন না, এগুলো বলছেন সেই হিন্দু মহিলারা যাদের ভোটে শুভেন্দু অধিকারী এবং বিজেপি ক্ষমতায় এসেছে, যাদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বিজেপি বাংলায় তাদের রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিল। কিন্তু এখানেই বিষয়টা আরো গভীরে যায়। শুভেন্দু অধিকারী গত কয়েক বছর ধরে একটাই কার্ড খেলেছেন, হিন্দু বনাম মুসলিম। নন্দীগ্রামে তিনি যখন মমতার বিরুদ্ধে জিতেছিলেন, তখন তার প্রচারের মূল মন্ত্র ছিল ধর্মীয় মেরুকরণ। কিন্তু ক্ষমতায় আসার পর বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। মহেশতলার সে মহিলাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আলু, পটল, বেগুনের মতো যদি শুভেন্দু অধিকারী মনে করেন হিন্দু ধর্মকে দাঁড়িপাল্লায় ওজন করে বিক্রি করবেন, হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আপনাকে মুখের জবাব দেবে। এই একটি বাক্য আসলে পুরো বিজেপির বাংলা কৌশলের ভিত্তিমূলে আঘাত করছে। কারণ বিজেপি ধরে নিয়েছিল হিন্দু ভোট ব্যাংক মানেই একটা নিশ্চিত রাজনৈতিক আমানত। কিন্তু বাংলার হিন্দুরা, বিশেষ করে তৃণমূল স্তরের সাধারণ মানুষ প্রমাণ করছেন যে ধর্মের নামে যদি পেটের ভাত কেড়ে নেওয়া হয়, তাহলে মন্দিরের সিঁড়িতেই সেই প্রতিবাদ হবে। আর এটাই শুভেন্দু অধিকারীর জন্য সবচেয়ে বড় বিপদের সংকেত। কারণ তিনি যদি নিজের ভোট ব্যাংকের মধ্যেই এই মাত্রার প্রতিরোধের সম্মুখীন হন, তাহলে আগামী দিনে তার রাজনৈতিক ভূমি কতটা স্থির থাকবে সেটা এখন বড় প্রশ্ন। কিন্তু শুভেন্দুর এই রাজনৈতিক সংকটের পাশাপাশি বাংলার রাজনীতিতে আরও একটি ভূমিকম্প ঘটছে, যেটা হয়তো শুভেন্দুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির নামটা হয়তো অনেকের কাছে তুলনামূলক কম পরিচিত, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে তাৎপর্যপূর্ণ চালটি দিয়েছেন এই মানুষটি। ঘটনাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। হুমায়ুন কবির একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী নেতা ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সম্পর্কের অবনতি হয়। অভিযোগ আছে, মমতার নির্দেশেই হুমায়ুনের ছেলেকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার স্ত্রীর নামে এফআইআর দায়ের হয়েছিল। এক পর্যায়ে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সেই হুমায়ুন নিজের দল তৈরি করেছেন আমজনতা উন্নয়ন পার্টি। রেজিনগর এবং নওদা দুটি কেন্দ্র থেকে নিজে জিতে এসেছেন। আর এখন তিনি ঘোষণা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেবেন। শুধু ছেড়ে দেবেন না, নিজের দায়িত্বে প্রচার করে মমতাকে জিতিয়ে বিধানসভায় তিনি নিয়ে আসার গ্যারান্টিও দিচ্ছেন। এখন প্রশ্ন, যে মানুষটাকে মমতা নিজে তাড়িয়ে দিয়েছিলেন, সেই মানুষটা হঠাৎ মমতার জন্য নিজের জেতা আসন ছাড়তে চাইছেন কেন? এটা কি আবেগ নাকি গণিত? উত্তর হলো, এটা নির্ভেজাল রাজনৈতিক গণিত এবং অত্যন্ত ধারালো গণিত। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত অংশ, অন্যদিকে রথব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা দল ভেঙে বেরিয়ে গেছেন। রথব্রতের সাথে রয়েছেন প্রায় 60 জন বিধায়ক, যারা নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন এবং বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি চাইছেন। হুমায়ুনের হিসাবটা এখানে স্ফটিকের মতো পরিষ্কার। যদি মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর থেকে উপনির্বাচনে যেতেন এবং বিধানসভায় প্রবেশ করেন, তাহলে ওই 60 জন বিধায়কের একটা বড় অংশ রথব্রতকে ছেড়ে আবার মমতার পক্ষে ফিরে আসবেন। কারণ এই বিধায়করা তৃণমূলের টিকিটে মমতার ছবি দেখিয়ে জিতেছিলেন। মমতা সশরীরে বিধানসভায় উপস্থিত থাকলে তাদের পক্ষে রথব্রতের সাথে থাকাটা রাজনৈতিকভাবে অনেক কঠিন হয়ে যাবে। অর্থাৎ হুমায়ুন একটি চালে দুটো কাজ করেছেন। প্রথমত, রথব্রতের রাজনৈতিক অস্তিত্বকে সংকটে ফেলা। দ্বিতীয়ত, নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণকর্তা হিসেবে প্রতিষ্ঠা করা, যেটা ভবিষ্যতে তার জন্য বিশাল রাজনৈতিক পুঁজি হয়ে উঠতে পারে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য একটি প্রশ্ন তুলছেন। তৃণমূল কংগ্রেস একটা বিশাল দল, যে দল টানা 3 বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল। সেই দল তাসের ঘরের মতো ভেঙে পড়ল কেন? হুমায়ুন কবির এর জন্য সরাসরি দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার বক্তব্য অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহাভারতের অন্ধ ধৃতরাষ্ট্রের মতো আচরণ করেছেন। ভাইপো অভিষেককে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে গিয়ে দলের পোড় খাওয়া সিনিয়র নেতাদের একে একে ছুঁড়ে ফেলেছেন। আখরুজ্জামান, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন, শিবলি সাহা, এরা সবাই একসময় মমতার ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু যখন সংকট এলো তারাই সবার আগে দল ছেড়েছেন।
হুমায়ুনের ভাষায় মমতা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকতে পারতেন, কিন্তু ভাইপোকে অঘোষিত উত্তরাধিকারী বানাতে গিয়ে তিনি গোটা দলটাকে খাদের কিনারায় নিয়ে গেছেন। নাকি তৃণমূলের এই ভাঙনের পেছনে দিল্লি থেকে পরিচালিত কোনো বড় রাজনৈতিক অপারেশনের হাত আছে? এটা এখনো একটা উন্মুক্ত প্রশ্ন। আর ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে আসে আরো ভয়ঙ্কর একটা তথ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হঠাৎ করেই হুমায়ুন কবিরের Y+ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে দিয়েছে। এখন এটাকে একটু বিশ্লেষণ করুন। অধীর রঞ্জন চৌধুরী এবারের নির্বাচনে হেরে গেছেন, তার নিরাপত্তা বহাল। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকের নিরাপত্তা তোলা হয়নি, এমনকি তৃণমূল ভেঙে রথব্রতের দলে যোগ দেওয়া নেতাদেরও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। কিন্তু হুমায়ুন কবির, যিনি 2টি আসন থেকে জিতে এসেছেন, যিনি একজন নির্বাচিত বিধায়ক, তার নিরাপত্তা কেড়ে নেওয়া হলো। এখানে একটা প্যাটার্ন স্পষ্ট দেখা যাচ্ছে। যারা কেন্দ্রের সাথে সুর মিলিয়ে চলছেন তারা নিরাপত্তা পাচ্ছেন, যারা স্বাধীন অবস্থান নিচ্ছেন তাদের অরক্ষিত করে দেওয়া হচ্ছে। হুমায়ুন নিজেই বলেছেন, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তার দাবি, রথব্রত বন্দ্যোপাধ্যায়রা আসলে বিজেপির প্রক্সি হিসেবে কাজ করছেন, আর সেই কারণেই তারা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। এই অভিযোগ সত্য হোক বা না হোক, একটা বিষয় পরিষ্কার, হুমায়ুন কবির এখন কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের সাথে সংঘাতমুখর অবস্থানে আছেন। আর একজন নির্বাচিত জনপ্রতিনিধির নিরাপত্তা এভাবে প্রত্যাহার করাটা গণতন্ত্রের জন্য একটা উদ্বেগজনক নজির তৈরি করছে। হুমায়ুন কবির তার রাজনৈতিক অবস্থান থেকে 1 ইঞ্চিও পিছু হটেননি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সেটা নিয়ে তিনি এখনো সোচ্চার। তার যুক্তিটা লক্ষ্য করার মতো। তিনি ববি হাকিমকে সরাসরি প্রশ্ন করেছেন, ববি হাকিম যদি তারাপীঠের ট্রাস্টের চেয়ারম্যান হতে পারেন, তাহলে আমি একজন মুসলমান হয়ে একটা মসজিদ তৈরি করতে পারবো না কেন? এই প্রশ্নটা যতটাই বিতর্কিত হোক না কেন, এটা বাংলার সাম্প্রদায়িক রাজনীতির একটা মৌলিক দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতার যে ধারণা, সেখানে একটা সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার কি আরেকটি সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা পরিচালনার অধিকার চেয়ে কম? এই প্রশ্নটা মুর্শিদাবাদের একটা বড় অংশের মানুষের কাছে হুমায়ুনকে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু এই একই সাথে মূলধারার রাজনীতিতে তাকে একঘরে করে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক খবর, যেটা মিডিয়া এড়িয়ে যাচ্ছে, রাজনৈতিক এই খেলার বাইরে একটা ভয়ঙ্কর প্রশাসনিক সংকট চলছে, যেটা নিয়ে মূলধারার মিডিয়া প্রায় নীরব। নতুন সরকার গঠনের 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিধানসভায় 38টি স্ট্যান্ডিং কমিটির একটিও গঠন করা হয়নি। এর প্রভাব কতটা গভীর সেটা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছেন না। স্ট্যান্ডিং কমিটি না থাকলে বিধায়করা তাদের সাপ্তাহিক মিটিং করতে পারেন না, তাদের দৈনিক ভাতা বন্ধ। শুভেন্দু কি তার ক্ষয়ে যাওয়া জনভিত্তি ফিরে পেতে পারবেন? আর কেন্দ্র সরকার কি স্বাধীন কণ্ঠস্বরগুলোকে চুপ করাতে পারবেন? এই প্রশ্নগুলোর উত্তর শুধু বাংলার জন্য নয়, সারা ভারতের গণতন্ত্রের জন্যই গুরুত্বপূর্ণ। এই পুরো রাজনৈতিক সমীকরণকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান।